প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য শুভেচ্ছা। আজ আমরা এমপি3 বাংলাদেশ বিষয়বলী ৬ষ্ঠ নম্বর ক্লাসে আমরা বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা এবং গুরুত্বপূর্ণ জেলা থেকে যে সকল প্রশ্ন চাকরি পরীক্ষায় আসতে পারে সেই সকল প্রশ্নগুলো আমরা সমাধান করব। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তারা পূর্বের ক্লাসগুলো দেখে আসতে পারো, তাহলে কিন্তু তোমাদের এমপি3 বাংলাদেশ বিষয়বলী চাকরি পরীক্ষার জন্য একটা কমপ্লিট প্রস্তুতি সম্পন্ন হবে। সুতরাং তোমরা কিন্তু প্রথম থেকে দেখা শুরু করবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকে সর্বপ্রথম আমরা কুড়িগ্রাম জেলা সম্পর্কে জানবো। কুড়িগ্রাম জেলার উল্লেখযোগ্য নদ নদী হচ্ছে যমুনা, ধরলা, মোয়াতি, দুধকুমার আর হচ্ছে তিস্তা। তাহলে কুড়িগ্রাম জেলার উল্লেখযোগ্য নদ নদী হচ্ছে যমুনা, ধরলা, মোয়াতি, দুধকুমার এবং তিস্তা। ঐতিহাসিক স্থান নয়ারহাটে মোগল আমলের মসজিদের অংশবিশেষ, আরবি ভাষার মসজিদের শিলালিপি সিদ্ধেশ্বরী মন্দির। তাহলে কুড়িগ্রাম জেলার ঐতিহাসিক স্থান হচ্ছে নয়ারহাটে মোগল আমলের মসজিদের অংশবিশেষ, আরবি ভাষা মসজিদের শিলালিপি সিদ্ধেশ্বরী মন্দির। এগুলো হচ্ছে কুড়িগ্রাম জেলার ঐতিহাসিক স্থান। এরপর আমরা লালমনিরহাট জেলা সম্পর্কে জানবো। লালমনিরহাট জেলার উল্লেখযোগ্য নদী হচ্ছে তিস্তা, সিঙ্গিমারি ইত্যাদি। তাহলে লালমনিরহাট জেলার উল্লেখযোগ্য নদী হচ্ছে তিস্তা, সিঙ্গিমারি ইত্যাদি। এরপর দেখো ফকির মজনু শাহের জন্মস্থান। তাহলে লালমনিরহাটে ফকির মজনু শাহ জন্মগ্রহণ করেছিলেন। ঐতিহাসিক স্থান কবিবাড়ি, প্রখ্যাত সাহিত্যিক শেখ ফজলুল করিমের বাস্তুবিতা আর সংগ্রহশালা। তাহলে লালমনিরহাট জেলার ঐতিহাসিক স্থান হচ্ছে কবিবাড়ি, প্রখ্যাত সাহিত্যিক ফজলুল করিমের বাস্তুবিতা সংগ্রহশালা। এরপর আমরা দিনাজপুর জেলার যে সকল তথ্য পরীক্ষায় চাকরি পরীক্ষা আসার মতো সেগুলো একটু দেখে নিই। সর্বপ্রথম যে প্রশ্নটা আছে দিনাজপুর জেলা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রাচীন নাম কি দিনাজপুরের? দিনাজপুরের প্রাচীন নাম হচ্ছে গন্ডোয়া ল্যান্ড। তাহলে দিনাজপুরের প্রাচীন নাম হচ্ছে গন্ডোয়া ল্যান্ড। উল্লেখযোগ্য নদী করতোয়া, পুনর্ভবা, টাঙ্গন, যমুনা ও দীপা। তাহলে দিনাজপুর জেলার উল্লেখযোগ্য নদী হচ্ছে করতোয়া, পুনর্ভবা, টাঙ্গন, যমুনা ও দীপা। মহিলা নদী নামে একটা নদী আছে দিনাজপুর জেলায়, মহিলা নদী নামে একটা নদী রয়েছে। এরপর ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক স্থানের মধ্যে রয়েছে কান্তজি মন্দির। এই তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে বাংলাদেশের নতুন নোটে কিন্তু কান্তজি মন্দিরের একটা ছবি দিয়েছে। এই জন্য কিন্তু ঐতিহাসিক স্থান, যেহেতু দিনাজপুর জেলার একটা ঐতিহাসিক স্থান হচ্ছে কান্তজি মন্দির, সুতরাং এটা যেহেতু বর্তমান সময়ে উল্লেখ হয়েছে, বর্তমান সময়ে কিন্তু বর্তমান সময়ে টাকার নোটে যেহেতু কান্তজি মন্দির দিয়েছে, সুতরাং এটা খুবই তথ্যবহুল, কারণ কান্তজি মন্দিরটা দিনাজপুর জেলা, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। রামসাগর দিঘি, চেহেল গাজীর মাজার আছে, শালবন ও সীতাকোট বিহার। এই তথ্যগুলো দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ তথ্য, চাকরি পরীক্ষা আসার মতো তথ্য। এরপর আমরা পঞ্চগড় জেলা সম্পর্কে একটু জেনে নিই। পঞ্চগড় জেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত হিমালয় কন্যা। তাহলে পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা, কারণ এটা হচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত। উল্লেখযোগ্য নদ নদীর ভিতরে রয়েছে করতোয়া, তালমা, বুড়ি, তিস্তা, ভাল্লুক, পাথররাজ, মহানন্দা। উল্লেখযোগ্য স্থান এটা হবে 12 আউলিয়ার বাজার। এটা একটু ভুল আছে, রারো দিয়েছেন, সুতরাং এটা একটু তোমরা ঠিক করে নিও, রারো হবে না, 12 আউলিয়ার বাজার। সর্ব উত্তরের থানা তেতুলিয়া। স্থান বাংলাবান অবস্থিত। তাহলে বাংলাবান সর্ব উত্তরের স্থান যদি বলে তাহলে আমাদের কিন্তু বাংলাবান দিতে হবে, কিন্তু যদি সর্ব উত্তরের থানা বলে সেক্ষেত্রে তেতুলিয়া দিতে হবে। এরপর ঠাকুরগাঁও জেলা উল্লেখযোগ্য তথ্যগুলো দেখে নিই আমরা। উল্লেখযোগ্য নদ নদী হচ্ছে টাঙ্গন, কুলিক আর হচ্ছে নাগর। তাহলে ঠাকুরগাঁও জেলার উল্লেখযোগ্য নদ নদী হচ্ছে টাঙ্গন, কুলিক, নাগর। উল্লেখযোগ্য স্থান রাজা টঙ্কনাথের বাসভবন, তাপবিদ্যুৎ কেন্দ্র। তাহলে উল্লেখযোগ্য স্থান রাজা টঙ্কনাথের বাসভবন আছে, তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর খুলনা জেলা, খুলনা জেলার প্রাচীন নাম হচ্ছে জাহানাবাদ। খুলনা জেলার প্রাচীন নাম জাহানাবাদ। উল্লেখযোগ্য নদ নদী পশুর, শিবমা, কপোতাক্ষ, ভদ্রা ইত্যাদি। তাহলে উল্লেখযোগ্য নদ নদী খুলনা জেলার পশুর, শিবমা, কপোতাক্ষ, ভদ্রা ইত্যাদি। রূপলাল সাহার নামে রূপসা নদী। তাহলে রূপলাল সাহার নামে হচ্ছে রূপসা নদীর নামকরণ হয়েছে।
ঐতিহাসিক স্থান সুন্দরবন, মংলা বন্দর, হাদিস পার্ক, কবি কৃষ্ণচন্দ্রের বাড়ি আর হচ্ছে প্রেম কানন। তাহলে খুলনা জেলার ঐতিহাসিক স্থানগুলো কি কি? সুন্দরবন, মংলা বন্দর, হাদিস পার্ক, কবি কৃষ্ণচন্দ্রের বাড়ি আর হচ্ছে প্রেম কানন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থান কিন্তু খুলনা জেলায়। এটা খুবই ইম্পর্টেন্ট। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থান খুলনা জেলায়। এরপর আমাদের যশোর জেলা সম্পর্কে একটু জেনে নিই। যশোর জেলার প্রাচীন নাম হচ্ছে খলিফাতাবাদ। তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। যশোর জেলার প্রাচীন নাম খলিফাতাবাদ। স্বাধীনতা যুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা, এটাও খুব গুরুত্বপূর্ণ। স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। সর্বপ্রথম শত্রুমুক্ত হয়, স্বাধীন হয় সর্বপ্রথম। ফরাসি শব্দ যশোর থেকে যশোর নামের উৎপত্তি। উল্লেখযোগ্য নদ নদী কপোতাক্ষ, ভৈরব আর হচ্ছে ভদ্রা। তাহলে যশোর জেলার উল্লেখযোগ্য নদ নদী হচ্ছে কপোতাক্ষ, ভৈরব আর হচ্ছে ভদ্রা। যশোর জেলার ঐতিহাসিক স্থান কি কি আছে? মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, হাজী মোহাম্মদ মুয়াসিন নির্মিত ইমাম বাড়ি। এই দুটা গুরুত্বপূর্ণ স্থান আছে যেগুলো যশোর জেলায়। দেখো, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আর হচ্ছে হাজী মোহাম্মদ মুয়াসিন নির্মিত ইমাম বাড়ি। আরেকটা আছে এখানে তথ্য, এয়ারফোর্স ট্রেনিং সেন্টার ও তুলা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত যশোর জেলায়। তাহলে যশোর জেলায় এয়ারফোর্স ট্রেনিং সেন্টার ও তুলা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। এরপর আমরা ঝিনাইদহ জেলায় চলে যাব। ঝিনাইদহ জেলায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে চাকরি পরীক্ষার জন্য? উল্লেখযোগ্য নদ নদী হচ্ছে নবগঙ্গা আর হচ্ছে কুমার। কুমার নদী কিন্তু ঝিনাইদহ জেলায়। তাহলে উল্লেখযোগ্য নদ নদী নবগঙ্গা ও কুমার। উল্লেখযোগ্য স্থান গড়াই মসজিদ, জোর বাংলার মসজিদ, শ্রীরাম রাজার দিঘি, সৌদাগরের দিঘি ও মসজিদ, শৈলকুপা, নলডাঙ্গা রাজবাড়ি, মনসা মন্দির। এগুলো হচ্ছে ঝিনাইদহ জেলা। এগুলো তো আমরা একটু ইম্পর্টেন্ট না, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এশিয়ার বৃহত্তম বটগাছ বেথুলি বটগাছ ঝিনাইদহে অবস্থিত। তাহলে এশিয়ার বৃহত্তম বটগাছ বেথুলি বটগাছ, এটা ঝিনাইদহ জেলায়। তথ্যটা খুবই ইম্পর্টেন্ট। এরপর চলে আসি আমার নিজ জেলায়। আমার নিজ জেলার কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে তোমরা একটু দেখে নিতে পারো। উল্লেখযোগ্য নদী হচ্ছে ভৈরব, কুমার, মধুমতি, চিত্রা। তাহলে উল্লেখযোগ্য নদী ভৈরব, কুমার, মধুমতি, চিত্রা। নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার জন্মস্থান। তাহলে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার জন্মস্থান কিন্তু নড়াইলে। উল্লেখযোগ্য স্থান কদমতলার মসজিদ, কেশব রায়ের বাড়ি, গোবিন্দ মন্দির, শিল্পী এস এম সুলতানের চিত্র কর্মশালা। এই তথ্যটা ইম্পর্টেন্ট, শিল্পী এস এম সুলতানের চিত্র কর্মশালা। এরপর আমরা সাতক্ষীরা জেলা সম্পর্কে একটু জেনে নিই। সাতক্ষীরা জেলার প্রাচীন নাম হচ্ছে সাতঘরিয়া। তাহলে সাতক্ষীরা জেলার প্রাচীন নাম সাতঘরিয়া। উল্লেখযোগ্য নদী রায়মঙ্গল, কালিন্দী, মালঞ্চ, বেতনা, পাঙ্গাসিয়া। তাহলে উল্লেখযোগ্য নদী হচ্ছে রায়মঙ্গল, কালিন্দী, মালঞ্চ, বেতনা, পাঙ্গাসিয়ার। হারিয়াভাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত। প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। হারিয়াভাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত। দুই ভাবে প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটা। হারিয়াভাঙ্গা নদীর মোহনায় কোন দ্বীপ অবস্থিত? তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপ। অথবা আসতে পারে দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা দিতে হবে আমাদের। প্রশ্ন কিন্তু দুই ভাবেই আসতে পারে, সুতরাং আমাদের পুরো একেবারে ক্লিয়ার ধারণা থাকা দরকার। এরপর জাহাজমারা ও সুন্দরবন অবস্থিত। তাহলে সাতক্ষীরা জেলায় জাহাজমারা ও সুন্দরবন অবস্থিত। তেমন একটা গুরুত্বপূর্ণ না। আমরা বাগেরহাট জেলায় চলে যাই। দেখো বাগেরহাট জেলায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে। বাগেরহাট জেলার প্রাচীন নাম হচ্ছে খলিফাবাদ। তাহলে বাগেরহাট জেলার প্রাচীন নাম খলিফাবাদ। বাগবাগিচা পরিপূর্ণ ও জেলার প্রতিষ্ঠাতা সাধক খানজাহান আলী। তাহলে বাগবাগিচার পরিপূর্ণ এ জেলার প্রতিষ্ঠাতা সাধক খানজাহান আলী। তাহলে বাগেরহাট জেলার প্রতিষ্ঠাতা হচ্ছে খানজাহান আলী। মংলা, মধুমতি, শিলা ও হরিণঘাটা নদী বহমান। তাহলে বাগেরহাট জেলার মধ্য দিয়ে যে সকল নদী প্রবাহিত হয়েছে সেগুলো হচ্ছে মংলা, মধুমতি, শিলা ও হরিণঘাটা নদী। উল্লেখযোগ্য স্থান ষাট গম্বুজ মসজিদ, খানজাহান আলীর রায়ের মাজার, হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট, মংলা সমুদ্র বন্দর এবং সুন্দরবনের একাংশ। বাগেরহাট জেলার উল্লেখযোগ্য স্থান হচ্ছে ষাট গম্বুজ মসজিদ, খানজাহান আলী রায়ের মাজার, হিরন পয়েন্ট বা টাইগার পয়েন্ট, মংলা সমুদ্র বন্দর, সুন্দরবনের একাংশ। এরপর মাগুরা জেলা। মাগুরা জেলার মধ্য দিয়ে যে সকল নদী প্রবাহিত হয়েছে সেগুলো হচ্ছে গড়াই, কুমার নদী এবং নবগঙ্গা প্রবাহিত হয়েছে। তাহলে মাগুরা জেলার মধ্য দিয়ে গড়াই, কুমার ও নবগঙ্গা নদী প্রবাহিত হয়েছে। উল্লেখযোগ্য স্থান শাহ সুফি হামিদ রায়ের মাজার, কেশ সাগর, গড়াই সেতু, রাজা সত্যজিৎ রায়ের
রাজবাড়ী, সিদ্ধেশ্বরী মাঠ। এরপর দেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে মাগুরা। দেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে মাগুরা। এরপর চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গার উল্লেখযোগ্য নদ নদী হচ্ছে নবগঙ্গা, ইসামতি। নবগঙ্গা, ইসামতি। এরপর কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া জেলার প্রাচীন নাম হচ্ছে নদিয়া। কুষ্টিয়া জেলার প্রাচীন নাম কি? নদিয়া। কুষ্টিয়া গ্রামের নামে নামকরণ করা হয়েছে, তাহলে কুষ্টিয়া গ্রামের নামে নামকরণ করা হয়েছে। তাহলে গ্রামের নামে নামকরণ করা হয়েছে কোন জেলা? এভাবে প্রশ্ন আসতে পারে যে কুষ্টিয়া গ্রামের নামে নামকরণ করা হয়েছে। উল্লেখযোগ্য স্থান লালন শাহের মাজার, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, শিলাইদহ, ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র, ইসলামী বিশ্ববিদ্যালয়। এগুলো কুষ্টিয়া জেলার ঐতিহাসিক স্থান, উল্লেখযোগ্য স্থান। তাহলে উল্লেখযোগ্য স্থান কি কি? কুষ্টিয়া জেলার লালন শাহের মাজার, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, শিলাইদহে ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র, ইসলামী বিশ্ববিদ্যালয়। এরপর মেহেরপুর জেলা, মেহেরপুর মেহের আলী দরবেশের নাম অনুসারে মেহেরপুর জেলার নামকরণ করা হয়েছে। তাহলে মেহেরপুর জেলার নামকরণ করা হয়েছে মেহের আলী দরবেশের নাম অনুসারে। তাহলে এই ছিল আজকের আমাদের এমপি3 বাংলাদেশ বিষয়াবলী ৬ষ্ঠ নম্বর ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারো, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের মিস না যায়। তাহলে এই আজকে এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।